আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অধ্যকার দারুল আজহার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষক কর্মশালা 2025 অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সুধীমণ্ডলী এবং আমার সামনে উপস্থিত জাতির কাণ্ডারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসলে শিক্ষকতা, শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা শব্দের অনেক দার্শনিকতা, তাৎপর্য, বাস্তবতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষক। তিনি ঘোষণা করেন, আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। পৃথিবীর সকল নবী রাসূল শিক্ষক ছিলেন। আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ছিলেন সর্বোত্তম শিক্ষক। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। এভাবে আপনি প্রত্যেক যুগে সাহাবায়ে কেরামকে দেখবেন, তারা যুদ্ধ করেছেন, সেনাপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, পাশাপাশি সবাই শিক্ষক ছিলেন। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা অত্যন্ত আনন্দের বিষয়। যেভাবে একজন মুসলিম নামাজ নিয়ে আলোচনা করতে আনন্দ বোধ করে, ঈমান নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তেমনি শিক্ষা সম্পর্কে আলোচনা এটা অত্যন্ত আনন্দদায়ক। তো এমন একটি মহতী পরিবেশে কথা বলা এবং কথা বলার সুযোগ হওয়া উভয়টাই সৌভাগ্যের বিষয়। তো শিক্ষক সম্পর্কে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন আমাদের যারা ইমাম, ফকিহ, মুজতাহিদ, তারা শিক্ষক ছিলেন, প্রকৃত শিক্ষক ছিলেন। যারা মুহাদ্দিস, ইমাম বুখারী বলেন বা উপরে নিচে বলেন, সবাই শিক্ষক ছিলেন। যারা মুফাসসির, সবাই শিক্ষক ছিলেন। সেভাবে আপনি যদি দেখেন, যারা বিজ্ঞানী, বিভিন্ন বিষয়ে ইতিহাস লিখেছেন, তারা অবশ্য শিক্ষক ছিলেন। শুধু কিতাবের মুসান্নিফ বা বক্তা এরকম ছিলেন না। আরও আগে যদি জান আপনি, অন্যান্য সভ্যতায় যারা দার্শনিক, প্লেটো বলেন, এরিস্টটল বলেন বা এই ধরনের যারা শিক্ষা গুরু ছিলেন, শিক্ষকতার মধ্য দিয়ে মূলত শাস্ত্রের উদ্ভাবন করেছেন। তাহলে আমরা যদি শিক্ষকতা নিয়ে কথা বলি, এখানে শিক্ষকের আত্মপরিচয় আমাদের সামনে বেশি ওঠে কিছু শব্দের মাধ্যমে। যেমন শিক্ষককে বলা হয় জাতি গড়ার কারিগর। শিক্ষক কারিগর, যে জাতিকে নির্মাণ করে। শিক্ষক দার্শনিক, সমাজের সামনে তার দর্শন উপস্থাপন করে। আবার সেই শিক্ষক মনোবিজ্ঞানী, মনের জগৎ তার নখদর্পণে। আবার শিক্ষকের আরেকটি বড় পরিচয়, তিনি দায়ী, একটি আদর্শকে উপস্থাপন করেন, আদর্শের প্রতি জনবল তৈরি করেন। তো এত কিছু হওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে, আমরা কি আসলে প্রকৃত শিক্ষক হতে যাচ্ছি বা হতে পারছি কিনা। যদি আমাদের জীবনে লক্ষ্য একটি থাকে যে আমরা শিক্ষক, শুধুই শিক্ষক, আমি আর কিছু না, তাহলে লক্ষ্য পূরণ করা সম্ভব। কিন্তু বাংলাদেশের মতো অবস্থা এবং পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক অবস্থান সব মিলিয়ে এখানে যারা প্রকৃত শিক্ষাবিদ, একমুখী ভাবনা নিয়ে কাজ করে, তাদের জন্য এখানে টিকতে পারা বড় কঠিন। কিন্তু আমাদেরকে শিক্ষক তৈরি করতেই হবে। শিক্ষক তৈরি করার আগে শিক্ষকের ব্রেন তৈরি করতে হবে, শিক্ষকের মন তৈরি করতে হবে। তাহলে মূলত যে দরদ, যে দাওয়াত, যে প্রেরণা, যে পরিকল্পনা, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। মূলত একটি সমাজ, সভ্যতা, পরিবেশ পাল্টে দেওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি দেখবেন ইসলামী বিশ্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের প্রভাব সবচেয়ে বেশি। এর একটা প্রধান কারণ ছিল তৎকালীন আব্বাসী শাসনামলে যে আব্বাসী খেলাফতের প্রভাব ছিল 3 মহাদেশে। তো সেই আব্বাসী শাসনামলে আপনার 5000 হানাফি ফকিহ এবং মুআল্লিম, মানে একই সঙ্গে তারা উস্তাদ, শিক্ষক, কিন্তু তারা অনুসরণ করেন ফিকহে হানাফিকে। তারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েন, পাঠদান শুরু করেন। ফলে এই ফিকটা সবচেয়ে বেশি কাজে লেগেছে, সবচেয়ে বেশি এই বিষয়ে গবেষণা হয়েছে এবং মানুষের জরুরি সকল বিষয়ে এরা সমাধান বেশি দিয়েছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি লক্ষ্য করেন, দেখবেন দেওবন্দ মাদ্রাসা বা উপমহাদেশে ব্রিটিশ শাসনের দুর্যোগকালীন সময়ে শিক্ষা তাহজিব তামাদ্দুনকে হেফাজত করার জন্য যে
দেশীয় প্রতিষ্ঠান এবং আন্দোলন গড়ে উঠেছিল, এটি দেওবন্দি মাদ্রাসা বলে, কওমি মাদ্রাসা বলে বা এই ধরনের মাদ্রাসা। সরকার নির্ভর নয়, কিন্তু সমাজ এবং ধর্মের প্রয়োজনে এখান থেকে এটা পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তো এই কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার শিক্ষক তৈরি করেছে। এখন আপনি দেখবেন ইসলামী রাষ্ট্রচিন্তা মানুষের সামনে আসছে, অর্থনীতি নিয়ে কথা আসছে, ইসলামী সমাজ ভাবনা এগুলো এখন একদম তৃণমূল পর্যায়ে, এবং যেসব মানুষ সমাজের কুলে বাস করে, একদম প্রান্তিক মানুষ, তাদের কাছেও কিন্তু ইসলামে আবেদন চলে গেছে। তো এই শিক্ষকরা চাইলে তারা আগামীতে বাংলাদেশকে ইসলামী দেশ বানাতে পারে এবং অচিরেই ইসলামী খেলাফত ব্যবস্থা এখানে পুনঃস্থাপিত হতে পারে। তো সেই ধরনের শিক্ষক তৈরি করার জন্য আমাদের ইনভেস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে, আরও বেশি বেশি এই ধরনের অনুষ্ঠান আয়োজন প্রত্যেকটা একাডেমি ব্যবস্থাপনা থেকে আসতে হবে। তো আমার যে বিষয়টা মূলত পাঠ পরিকল্পনা বা পাঠ প্রস্তুতি, আমি কীভাবে পাঠদান করব। তো আমি বিগত 10 বছরের যে আমার অভিজ্ঞতা, ইসলামী ফিকহ, উসুলে হাদিস, তাফসির এবং ইসলামী ইতিহাস, এর উপর আমি পাঠদান করেছি বিগত 10 বছর। তো এ বিষয়ে কিছু গবেষণাও করেছি। আমাদের উপমহাদেশের বিভিন্ন শিক্ষাধারা, ইসলামী শিক্ষাধারা, এরপর আরব এবং আজমের যে একটা পার্থক্য আগে থেকে ছিল এখনও আছে, এরপরে আছে বিভিন্ন দেশে যেগুলি আধুনিক বিশ্বে শক্তিশালী দেশ, তাদের শিক্ষা ভাবনা, এবং আমাদের মৌলিক যে অবহেলার জায়গাটা, মানে প্রাথমিক শিক্ষা, ইবতেদায়ী শিক্ষা, মাদ্রাসা বলেন, স্কুল বলেন। প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষার্থী আছে 3 কোটি, কিন্তু শিক্ষক আছে 3 লক্ষ। তো বিপুল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শিক্ষক নাই, আবার এই শিক্ষকদের পর্যাপ্ত বেতন নাই। তো যারা সব কাজে ফেল, তারা গিয়ে প্রাইমারিতে আবেদন করছে। তো অদক্ষ অযোগ্য শিক্ষকের কারণে আমার জাতির ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে। আপনি একই অবস্থা দেখবেন মাদ্রাসায়, যারা মক্তব লেভেলে পড়ায়, নিচের দিকে পড়ায়, তারা দুর্বল, ভালো ছাত্র নয়, মেধাবী নয়, শিক্ষা জীবনে ছাত্র জীবনে সফল নয়। আবার কর্মজীবনে তাদের স্কিলকে আরও উন্নত করা, যোগ্যতাকে আরও বাড়ানোর প্রক্রিয়াও আমাদের শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বা স্কুল যারা আছে তারাও সেভাবে আন্তরিকভাবে করে না। যে কারণে এই যাদেরকে আমরা পড়াই এদেরও বয়সের স্তর আছে এবং সময় মতো সঠিক পরিচর্যার বিষয় আছে। মানুষের জন্ম থেকে 5 বছর পর্যন্ত সে শিশু, এই সময়ের আবেগ অনুভূতি বেড়ে ওঠার এক ধরনের বিষয়। 5 থেকে 9 বছর সে বালক, এই সময় আরেক ধরনের দুরন্তপনা। 9 থেকে 13 বছর সে কিশোর, 13 থেকে 19 বছর সে যুবক। তো ইসলামী শিক্ষার ইতিহাসে আমরা দেখতে পাই একজন যুবক 19 বছরের মধ্যে সমস্ত শিক্ষা শেষ করে ফেলত এবং কর্মজীবনে যেতে পারত। 20 বছর বয়সে বিয়ে করত, 24 বছর বয়সে কয়েকজনের বাবা হতো। এরপর তার জীবন আসলে খুব বর্ণাঢ্য হতো। কিন্তু আমাদের এই ধরনের দেশ যেগুলো আর্থসামাজিকভাবে দুর্বল, ইসলামী চেতনা থেকে পিছিয়ে, এই দেশগুলোতে আসলে সঠিক শাসন কাঠামো গড়ে ওঠে না ওঠার কারণে মূলত জাতি গড়ার প্রক্রিয়ায় এখানে অবহেলিত। তো এখানে শিক্ষা নিয়ে এবং শিক্ষক নিয়ে আসলে অনেক আলোচনা ছিল। তো আলোচনা আমি কিছু শুনতে পেরেছি, শুরু থেকে থাকলে হয়তো আরও বেশি মুস্তাফিদ হতাম। তো এখন হলো যে শিক্ষা উপস্থাপনা, আপনি কাকে পড়াবেন, কিভাবে পড়াবেন। তো শিক্ষকের সামনে কিছু বিষয় পরিষ্কার হতে হবে। যেমন সৃজনশীল দ্বারাই শিক্ষকের সামনে জ্ঞানকে উপস্থাপন করার ক্ষেত্রে প্রথম যে স্তরটা, যাকে আপনি পড়াবেন তার জ্ঞান স্তর আপনাকে বুঝতে হবে। জ্ঞানের স্তর বলতে এটা আমরা ইসলামী ভাষায় যাকে ইলম বলি, ইলম এবং মালুমাত দুটার পার্থক্য আছে। মালুমাত হইল তথ্য, যা মানুষ জানে, মুখস্থ করে, অর্জন করে। ইলম হইল নূর, আলো, যা দিয়ে মানুষ আলোকিত হয়। তো মালুমাত বা তথ্যের কতটুকু তার মুখস্থ আছে, স্মরণে আছে, এটা দিয়ে আমরা যাচাই করবো তার জ্ঞানের স্তর। আমি যাকে পড়াবো তার জ্ঞানের স্তর আমাকে বুঝতে হবে। সে কি বর্ণমালা পারে, সে কি স্বরবর্ণ পারে, সে কি ব্যঞ্জন বর্ণ পারে, সে কি আরবি হরফে আবজাদ পারে, এগুলো পারে, আমাকে এটা বুঝতে হবে। আমরা যদি ইন্টারভিউ নেই, মন্তব্যের উস্তাদকে যদি প্রশ্ন করি যে আরবি ভাষায় বর্ণমালা কয়টা, সে যদি বলে 29টা, আমি বলবো ভুল হয়েছে, সেটা খণ্ডন করতে পারবে না। তাহলে বর্ণমালা সম্পর্কে সঠিক জ্ঞান নাই উস্তাদের। তো
তেমনি বাংলা বর্ণমালা এগুলো যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তেমনি এখানে অনেক যুক্তবর্ণ আছে। অনেক শিক্ষক যুক্তবর্ণ লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। ব্যঞ্জন বর্ণের মধ্যে অনেক উচ্চারণ আছে, যেমন উ, অনেকে উচ্চারণ কুম, মূর্ধন্য স বলেন, পেট কাটা মূর্ধন্য কি মদিরার স। তো বাংলা ভাষায় 3টি স আছে, দন্ত স, দাঁতের স, মূর্ধন্য স, তালব্য স, তালুর স। শিক্ষক যদি ছাত্রকে পড়ায় তখন তার জ্ঞান স্তর বুঝতে হবে, সে কি বর্ণমালা পর্যন্ত জানে না আর একটু বেশি জানে। আমি কোথায় থেকে শুরু করব? এখানে বিশ্লেষণ করলে দেখা যাবে আমি কোন ছাত্রটাকে কোন ক্লাসে ভর্তি করব, সেখানে একটা বিষয় আছে। এরপরের বিষয় হলো যে অনুধাবন দক্ষতা, সে বুঝে কতটুকু বুঝতে পারে আমার কথা, আমি যাকে পড়াবো তার বোঝার ক্ষমতা কতটুকু আছে। আমি তাকে অনেকক্ষণ পড়ালাম, এখন তাকে আমি প্রশ্ন করলাম কি, কেন, কিভাবে, সে উত্তর দিতে পারলো, তাহলে আমি বুঝবো সে বুঝে। তৃতীয় বিষয় হলো প্রয়োগ দক্ষতা, আমি পড়ানোর মাধ্যমে তাকে এই পরিমাণ দক্ষ বানাবো যে নতুন পরিবেশে বা অপরিচিত জায়গায় গিয়ে সে তার জ্ঞানটাকে কাজে লাগাতে পারে। যদি পারে তাহলে তার অনুধাবন প্রয়োগের ক্ষমতা হয়েছে। এরপরে আরেকটা স্তর আছে, এটা হলো উচ্চতর স্তর, মানে উচ্চতর চিন্তন ভাবনা। সে আমার পড়ানোটাকে চিন্তা করে আরো বেশি কাজে লাগাতে পারে কিনা, ফসল ফলাতে পারে কিনা। এটার উদাহরণ হলো আমরা যখন ইসলামে একটা মাসালা উপস্থাপন করি তখন মাসালার একটা অনুমান হয়, শিরোনাম। এটাকে শিরোনামটার গুরুত্ব বোঝানোর জন্য একটা ভূমিকা হয় যে এই মাসালাটার গুরুত্ব কি, বিষয় কি, বক্তব্য কি, মূল বক্তব্য। তারপর নাকলুল মাযাহিব, বিভিন্ন মাযহাব বা আকওয়ালুল উলামা, আইম্মা, ইমামদের বক্তব্য, দলিল উল্লেখ করা হয়, বক্তব্য উল্লেখ করা হয়। এরপরে আদিল্লা, দলিল উল্লেখ করা হয়। এরপরে তারজিহ, মানে এই দলিলগুলোর মধ্যে যাচাই বাছাইয়ের পর একটাকে প্রাধান্য দিতে হয়। এরপরে কাউলে রাজে, সর্ব বাছাইকৃত কথা, মুস্তাবিহি কোনটা সেটা বাছাই করতে হয়। তো এই পর্যন্ত যাবে যখন আমি একটা ছেলেকে বর্ণমালা পড়াবো, জ্ঞান তথ্যে সে যেতে যেতে এক পর্যায়ে এই পর্যায়ে যাবে যে সে জ্ঞানকে, তথ্যকে একসাথে করে তার সঠিক উৎস থেকে ইখরাজ করে, বের করে যাচাই বাছাইয়ের মাধ্যমে সে ফয়সালা করতে পারে, মতামত দিতে পারে। এটা হলো জ্ঞানের একটা ধারা। তো এবার আসুন, আমি আমার একটা আর্টিকেল আছে, মানে এর উপর, এই যে পাঠ পরিকল্পনা, পাঠ দান পদ্ধতি, এগুলোর উপর এখানে কয়েকটা সূত্র আমি আলোচনা করব। তো পাঠ পরিকল্পনায় যেতে হলে আমাদেরকে আগে এখানে ভাবতে হবে যে আমি যে শিক্ষক, আমার একটা পরিচয় হলো, আগে আমি কয়েকটা পরিচয় বলেছি। একটা মূল পরিচয় হলো আমি একজন শিক্ষাকর্মী। আমি একজন শিক্ষাকর্মী, মানে আমার কর্ম, আমার সেবা হলো শিক্ষা। তো আমি যে এই কাজটা করব, আমার জীবনব্যাপী একটা পরিকল্পনা আছে। আমার পরিকল্পনা মাসব্যাপী, সপ্তাহব্যাপী, বছরব্যাপী যেমন আছে, তেমনি শিক্ষক হিসাবে সারা জীবনব্যাপী একটা পরিকল্পনা আমার থাকবে। তো সেই পরিকল্পনাটাকেই মূলত যাদেরকে পড়াবো বছর অনুযায়ী সেটাকে ভাগ করা হয়। এই ভাগের নাম হলো সিলেবাস। তাহলে পাঠ পরিকল্পনার মধ্যে আমাকে সিলেবাসের বিষয় সামনে রাখতে হবে। সিলেবাসের বিষয়টাকে সামনে নিয়ে আমি এটাকে ফলো করব এবং এটাকে মূল রেখেই আমি অগ্রসর হব। তো পাঠ পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষকের এখানে অনেক দায়িত্ব আছে। যেমন শিক্ষক যদি পরিপূর্ণ পরিকল্পনা প্রস্তুত করতে ব্যর্থ হয় এবং ছাত্রকে তার সিলেবাসের পড়াটা বোঝাতে ব্যর্থ হয়, ভবিষ্যতে এই ছাত্রের এই কথাটা একসময় মনে পড়বে এবং অপর ক্লাসে গিয়ে সে অভাব অনুভব করবে যে আমি তো আগের ক্লাসে এই কিতাবে, এই বইয়ে, এই সাবজেক্টে ওই স্যার থেকে আমি ভালো বুঝি নাই, ওই হুজুর থেকে বুঝি নাই, এই কারণে আজকে এটা বুঝি না। এক পর্যায়ে আমার কিন্তু বিচার হবে। এজন্য আমার এই পাঠ পদ্ধতিটাকে যেভাবে উন্নত করতে হবে, তেমনি পাঠ পরিকল্পনাটাকেও সেভাবে সাজাতে হবে। তো আমরা যখন পড়াই, ছাত্রদেরকে পড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে। যেমন আমি যদি ইসলামী আইনের কোনো কিতাব পড়াই, যেমন হেদায়া পড়াই, তাহলে সেখানে দেখবো অনেক উসুল আছে। উসুলকে বলে সূত্র। আবার সেই সূত্র বোঝানোর জন্য অনেক দলিল প্রমাণ, সেই সঙ্গে অনেক উদাহরণ আছে, মাসায়েল। তো আমি শুরু করব উসুল দিয়ে, শেষ করব উদাহরণ দিয়ে বুঝিয়ে, অথবা শুরু করব উদাহরণ আলোচনা করে, শেষ করব
উসুল দিয়ে, অথবা আমি শুরু করব জানা বিষয় সামনে এনে, যে কিছু বোঝাবো, আমার সামনে কিছু বিষয় আছে এগুলো দিব, অজানা বিষয় তাকে আমি শিখাইয়া দিব। এটাকে ইলমুল মান্তিক বা যুক্তিবিদ্যার ভাষায় বলে নজর। নজর, জানা বিষয়কে কেন্দ্র করে অজানা বিষয় আবিষ্কার করা, বা অজানা থেকে আমি খুঁজতে খুঁজতে জানা বিষয়ে যাব ছাত্রদেরকে নিয়ে। তো এগুলোকে বিভিন্ন নাম বলা হয়, যেমন আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতি, বিভিন্ন সিস্টেম আছে। তো শিক্ষকের জন্য মানে তার পাঠ পরিকল্পনাটা সাজানোর জন্য কিছু কাজ আছে, যেমন একটাকে বলা হয় পরিচিতি তৈরি করা। আমি যখন ক্লাসে যাব তখন বোর্ডে আমি লিখব যে আজকে কি বিষয়ে আমি পড়াবো, কয় মিনিট পড়াবো, শিক্ষার্থী সংখ্যা কয়জন, তারিখ কত এবং কত মিনিট আমি পড়াবো, সেটা এখানে লিখব। এরপরে আমি এই পাঠ থেকে শিক্ষার্থীকে কি শিক্ষা দিব, মানে আমার এই ক্লাস করার পরে সে কি বলতে পারবে, কি বোঝাতে পারবে, এটা আমি আমার লক্ষ্য ঠিক করব। এরপর আমাকে অধ্যয়ন করতে হবে, মানে আমি নিজে পড়ে যাব। আমি যদি শতভাগ অধ্যয়ন না করি তাহলে আমি নিজে হীনমন্যতায় ভুগব, তখন আমার ছাত্রও এখান থেকে পাবে না। অধ্যয়নের ক্ষেত্রে অনেক নিয়ম আছে, যেমন আমরা যদি আরবি সাহিত্য পড়াই, সেখানে আমাকে সাহিত্যের উসলুব, স্টাইল, শৈলী সম্পর্কে ধারণা থাকতে হবে। নতুন শব্দ আসলে সেই শব্দ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। তেমনি আরবিতে যেমন ফেইল ব্যবহার হয়, ফেইলের সাথে সিলা ব্যবহার হয়, বিভিন্ন হারফুল জাল, এগুলোর মাধ্যমে অর্থের পরিবর্তন ঘটে, সেটা আমার জানতে হবে। মুতাআল্লিকাত, যুরুফ, সেগুলোর ব্যবহার হয়, সেই সম্পর্কে আমার এবারত হল করতে হবে। এবারত হল করার জন্য কমপক্ষে আমার 3 বার পড়তে হবে মূল টেক্সট, মূল পাঠ আমাকে কমপক্ষে 3 বার পরে আসতে হবে ঠান্ডা মাথায়, যে এই পৃষ্ঠায় এই পড়াগুলোর মধ্যে কোন শব্দটা কঠিন। এখানে অভিধানের সহযোগিতা নেওয়া যেতে পারে, পরিভাষা আসলে পারিভাষিক বিষয়টাকে খুঁজে ভালোভাবে সমাধান করতে হয়। তেমনি সেখানে আরও অনেক বিষয় আছে আসলে। তেমনি উসুল পড়াইতে গেলে, ইতিহাস পড়াইতে গেলে সন তারিখ থেকে নিয়ে আরও অনেক তথ্যের বিষয় থাকে, সেগুলিকে সমাধান করা। তো এভাবেই মূলত পাঠ প্রস্তুতি নিতে হয়, শিক্ষককে অধ্যয়ন করতে হয়। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, শিক্ষক যখন জাতির কাণ্ডারি, জাতি গঠনে এসে কাজ করছে, তাহলে ছাত্রকেও অধ্যয়নে অভ্যস্ত করতে হবে। যা শিক্ষক নিজে পড়ে, ছাত্রকে পড়ে না, আসলে তারা লুপ তৈরি করতে ব্যর্থ হয়। এজন্য প্রত্যেক প্রতিষ্ঠানে লাইব্রেরি থাকতে হয়। সেই লাইব্রেরিতে উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ, যুবকদের জন্য পড়ার বিষয় বা যে কোনো বিষয়ের আলোকে আরও অনেক সহযোগী গ্রন্থ থাকতে হয়, এবং ছাত্রদেরকে দিয়ে সেগুলো পড়ানোর অভ্যাস করতে হয়। তাহলেই কিন্তু জনবল বা রেজাল্ট তৈরি হবে। আপনি কথা বললেই তো ছাত্র আপনার কথা শুনবে না, ছাত্রদেরকে আন্তরিক করতে হবে। এজন্য কুশল বিনিময় করতে হয়, কেমন আছো, এই ধরনের কথা বলতে হয়। মনোযোগ আকর্ষণের জন্য তাদেরকে আসন বিন্যাস করতে হয়, ফাঁকা জায়গা পূর্ণ করতে হয়। একটা আন্তরিক পরিবেশ তৈরি করার পরে তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে হয় বিষয়ের উপর। প্রশ্ন ছুড়ে দিলেই তারা দুষ্টামি বন্ধ করে চিন্তা করবে যে এই প্রশ্নের উত্তরটা কী হতে পারে। তখন বলা যায় যে চলো আমরা এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আরেকটা বিষয় আছে এখানে, এটা হলো প্রস্তুতি। শিক্ষককে প্রস্তুতি নিতে হয় এবং প্রস্তুত করতে হয়। সেখানে আছে আর কি, মানে তাদের সাথে কুশল বিনিময় করা, তাদেরকে মনোযোগী করা। আরেকটা বিষয় হলো আপনার করতে উপস্থাপন, মানে খুব সচেতনভাবে আপনি 40 মিনিটের মধ্যে আপনার বিষয়টাকে, আপনার পড়াটাকে, আপনার অধ্যায়ের বিষয়টাকে উপস্থাপন করবেন। কোনটা আগে আনবেন, কোনটা পরে নেবেন, সব বিষয়ে একটা পরিপূর্ণ ঠান্ডা মাথার চিন্তা থাকলেই মূলত ওই ক্লাসটা সফল হয়ে যায়। এরপর সর্বশেষ যাচাই করতে হয় যে আমি যে পড়াইলাম 40 মিনিট, এখান থেকে তারা কতটুকু শিখলো। এজন্য 2-4টা প্রশ্ন করতে হয়, তখনই বুঝে আসে যে আসলে তারা কতটুকু শিখেছে এখান থেকে। তো মূলত শিক্ষককে সফল করার জন্য এবং পাঠদান পদ্ধতি উন্নত করার জন্য 3টা ধাপে আগাতে হয়। একটা হলো প্রস্তুতি, আরেকটি হলো উপস্থাপন, আরেকটি হলো এটাকে প্রয়োগ করা। তো আমি আমার সংক্ষিপ্ত সময়ে হয়তো কথাগুলো যত সম্ভব বলতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।